পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের আজকে আমরা দ্বিতীয় পার্টে রয়েছি, যেখানে আমরা আলোচনা করব শক্তি নিয়ে, শক্তি, বিকল্প শক্তি, এগুলো নিয়ে। এখন শক্তি বলতে গেলে যে শক্তি আমরা ব্যবহার করি সেটা প্রধানত ব্যবহারিক ক্ষেত্রে তাপশক্তি এবং তড়িৎ শক্তির কথাই বলা হয়। এখন তাপশক্তি আর তড়িৎ শক্তি কথা যদি বলো তো তৈরি হয় কী করে? তো আমরা যদি বাড়িতে নিজেদের কথা ভাবি, যে কারেন্ট বা যে তড়িৎ আসে সেটা প্রধানত তাপবিদ্যুৎ বলা হয় তাকে। হ্যাঁ, তাপবিদ্যুৎ তৈরি হয় কীভাবে? তাপ থেকে তৈরি হয়, কয়লা পুড়িয়ে তাপ থেকে তৈরি হয়। বাড়িতে রান্নাবান্না কিছু হয়, কাঠে হয়, কয়লায় হয়, গ্যাসে হয়, হ্যাঁ, সিএনজিতে হয়, এগুলোতে হয়। তাহলে তুমি যদি চারিদিকে তাকাও তুমি দেখবে যে সমস্ত শক্তিগুলো আমরা এখন ব্যবহার করি রান্নাবান্না থেকে শুরু করে ইলেকট্রিসিটি তৈরি করতে যেগুলি ব্যবহার হয়, বা গাড়ি ঘোড়া চালাতে পেট্রোল, ডিজেল, হ্যাঁ, সিএনজি যেগুলো ব্যবহার হয়, সবই কিন্তু মাটি থেকে তোলা, মাটি থেকে পাওয়া। হ্যাঁ, মানে এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির অর্থ হচ্ছে যেগুলো তোমার জীব থেকে পাওয়া যাবে। জীব থেকে পাওয়া যাবে মানে হচ্ছে প্রাচীনকালে প্রাণীর মরা পচা দেহ থেকে গলে ট্রান্সফর্ম হয়ে যেগুলো তৈরি হয়, তাহলে খনি থেকে পাওয়া যায়। তো কয়লা বলো, পেট্রোল বলো, ডিজেল বলো, কেরোসিন বলো, হ্যাঁ, গ্যাস, সিএনজি গ্যাস বলো, বাড়ির যে গ্যাস, সবই কিন্তু জীবাশ্ম জ্বালানি। তো এই জীবাশ্ম জ্বালানির, হ্যাঁ, এখানে প্রথম প্রশ্নটা দেখি, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? প্রথম প্রশ্নটা এটা কিন্তু এবিটি এর টেস্ট পেপারে থাকে। তাহলে জীবাশ্ম জ্বালানি বলতে বোঝায় যে সমস্ত পদার্থগুলো দহন বা জ্বালন করলে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় এবং তাপশক্তি গৃহস্থালিত নানা কাজে বা শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়, তৈরি করতে ব্যবহার করা হয়, এগুলো তুমি বলতে পারো। তো তার উদাহরণ হিসেবে এখানে বলা হয়েছে যে কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, গ্যাস, হ্যাঁ, সিএনজি গ্যাস বা এলপিজি গ্যাস, এগুলো সবই কিন্তু জীবাশ্ম জ্বালানির হবে, মানে উদাহরণ হবে। এখন জীবাশ্ম জ্বালানির এখানে তোমার কীভাবে তৈরি হয় সেই কারণটাও দেওয়া হয়েছে, যে পাললিক শিলার নিচে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ, মানে দেহের মৃত বস্তু মরে যাওয়ার পর ভূগর্ভস্থ তাপচাপে ব্যাকটেরিয়ার মাধ্যমে বিভিন্ন ভৌত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জ্বালানিতে পরিণত হয়। সেই জ্বালানিটাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো। তো এইগুলো ব্যবহারের সমস্যা কোথায়? ব্যবহারের সমস্যা হচ্ছে যে এগুলোতে দুটো প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে এগুলো কোনো না কোনো দিন শেষ হয়ে যাবে, প্রথম কথা। কারণ খনিতে তেল আছে, কোনো না কোনো কোনো দিন ফুরিয়ে যাবে। অফুরন্ত নয়, মানে সারা জীবন চলতে থাকবে সেরকম নয়, অফুরন্ত নয়, শেষ হবে। তাহলে এটা একটা সমস্যা। শেষ হলে আমরা কি করব? শেষ হলে আমরা কি করে তাপ তৈরি করব, কি করে কারেন্ট তৈরি করব, এটা। আর আরেকটা হচ্ছে দূষণ। এই জীবাশ্ম জ্বালানি মানেই জীব থেকে তৈরি, আর জীবের মূল যে উপাদান সেটা হচ্ছে কার্বন। হ্যাঁ, কার্বন থাকে। প্রোটিন বলো, দেহ তৈরি হয় প্রোটিন দিয়ে, হ্যাঁ, বা অন্যান্য যত কিছু আছে সবই, খাবার যেগুলো তৈরি হয়, কার্বোহাইড্রেট, এগুলো সবই কিন্তু মূল উপাদান হচ্ছে কার্বন। তাহলে এই কার্বন থাকার কারণে, হ্যাঁ, তোমার সমস্যা কী হবে? যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। তো এইটার নিয়ে এখানে বলা আছে যে যেমন এখানে মাধ্যমিক এটা নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে কি করতে হবে? আমাকে এমন একটা উপায় বার করতে হবে যেটা জীবাশ্ম জ্বালানি ছাড়া অন্য কোনো উপায়ে হবে। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানিকে আমাকে কী করতে হবে? ব্যবহার কম করতে হবে। তো এটা একটা কথা আছে, স্থিতিশীল উন্নয়ন, সেটা এখানে দেখাচ্ছি তোমাকে। দেখো, স্থিতিশীল উন্নয়ন। তো স্থিতিশীল উন্নয়নের বলতে কি বোঝায়? হ্যাঁ, এর ধারণাটি ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন কিন্তু দেখো মাধ্যমিকে এসেছে, 2019-এ এসেছে। তো স্থিতিশীল উন্নয়ন হচ্ছে যে উন্নয়ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ মানে এগুলো কি বোঝাচ্ছে? কে পরিমিত এবং যথেষ্ট পরিমাণে, মানে যতটা পরিমিত মানে যতটা দরকার ততটা, অপ্রয়োজনীয় নয়। মানে ইচ্ছা হলো আমার কাছে তেল আছে, আমি যা খুশি পোড়াবো, হ্যাঁ, গ্যাস আছে যত খুশি চালাবো, সেরকম নয়। যতটা প্রয়োজন ততটা, হ্যাঁ, ব্যবহার করতে হবে, যাতে বর্তমান জীবনযাত্রা ঠিক উন্নয়ন হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবা যায়, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখা যায়।
মানে ভবিষ্যতে মানুষ যাতে যারা নেক্সট জেনারেশন যারা আসবে আমাদের পরে, তারা যাতে এটাকে ব্যবহার করতে পারে। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্থিতিশীল উন্নয়নের ধারণাটা আসে, পরীক্ষায় এসেওছে। তো এটার তোমাকে কি করতে হবে, কথা মাথায় রেখে যদি আমরাও ব্যবহার করতে পারি এবং পরবর্তী প্রজন্ম ব্যবহার করতে পারে, এটার কথা ভেবে আমাদেরকে কি করতে হবে, এটা ব্যবহার করতে হবে। তাহলে কি করতে হবে, জীবাশ্ম জ্বালানিকে অল্প খরচ করতে হবে, হ্যাঁ। এবং এখানে একটা কথা আছে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করতে হবে। দেখো, এটাও কিন্তু মাধ্যমিকে আসার মতো প্রশ্ন। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? তো এই প্রয়োজনীয়তার মধ্যে প্রথমত হচ্ছে তো ক্রমাগত ব্যবহারে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার অবশেষ হয়ে আসছে, এটা প্রথম পয়েন্ট। তারপরে কি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা হলে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তোমার আগের দিন আলোচনা করেছিলাম, গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত কম হবে তত ভালো। তো যেগুলো জীবাশ্ম জ্বালানি যেটা আলোচনা করছিলাম, পেট্রোল, ডিজেল, সবই কিন্তু জীব থেকে তৈরি, কার্বন দিয়ে তৈরি। এরা কিন্তু এদেরকে পোড়ালেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। তাহলে এটা পোড়ালে যা এখন পর্যন্ত আমার হাতে আছে জীবাশ্ম জ্বালানি, পেট্রোল, ডিজেল, এই যে লিস্ট এখানে তুমি দেখতে পাচ্ছ, এরা সবই কিন্তু কী তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো এদের ব্যবহার কমাতে হবে যাতে শেষ না হয়ে যায়। আর একটা কি, অতিরিক্ত পোড়ালে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেটা যাতে কমানো যায়। কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্রিন হাউস গ্যাস। তো এইটাও তোমাকে গুরুত্বপূর্ণ, এটাও পড়তে হবে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো, এখানে পুরোটা দেওয়া আছে, ঠিক আছে। তো এটা বললাম, আলোচনা করলাম। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা। এটা টেক্সট বুকেও তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এদেরকে উপায় কি যে আমরা জীবাশ্ম জ্বালানি কম খরচ করব বা ভবিষ্যতেও কম খরচ হবে বা খরচটাকে কমানো যাবে? উপায় হচ্ছে বিকল্প ব্যবস্থা। তো বিকল্প ব্যবস্থা এখানে কি আছে, যে শক্তি তৈরি করতে হবে, আমার কারেন্ট চলবে বাড়িতে, আমার বাড়িতে রান্না হবে, সবই হবে, কিন্তু সেগুলো পেট্রোল, ডিজেল, কয়লা, গ্যাস পুড়িয়ে নয়। তো এরকম উপায় কি? এমন উপায়ে কারেন্ট তৈরি করতে হবে যে উপায়টা এগুলো বাদ দিয়ে, যে তাদেরকে বিকল্প শক্তি উৎস বলা হয়। তো বিকল্প শক্তি উৎস কি বলছে, জীবাশ্ম জ্বালানিগুলোর পরিমাণ খুব সীমিত হওয়ায় এদের সঞ্চয় এবং সংরক্ষণ এর জন্য বিকল্প হিসেবে যে শক্তি উৎসগুলিকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো। তো সেগুলোর মধ্যে কি পড়ে? সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, তো জোয়ার ভাটার শক্তি, এগুলো যেগুলো আছে। তারপর জলবিদ্যুৎটাও রয়েছে, কিন্তু এখানে আলোচনা করেনি, জলবিদ্যুৎটাও রয়েছে, এরাও কিন্তু বিকল্প। মানে এদেরকে আমরা সূর্যের যে শক্তি বলো, হ্যাঁ, বায়ু শক্তি, এগুলো তো ব্যবহার হয় না, এগুলোকে ব্যবহার করে আমরা কি করতে পারি, যে কারেন্ট তৈরি করতে পারি, শক্তি তৈরি করতে পারি। এটাতে বেনিফিট কি, এটাতে দূষণ হয় না। এখন এই ধরনের শক্তি উৎস দুই ধরনের, একটা চিরাচরিত আছে বা অনবীকরণযোগ্য আছে, আর একটা হচ্ছে অচিরাচরিত বা নবীকরণযোগ্য। এখন নবীকরণযোগ্য যেগুলো আছে, রিনিউয়েবল, অনবীকরণযোগ্য যেগুলো আছে, করা যায় না, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস ভুল বললাম, এটা একটু স্কিপ করছি, যে চিরাচরিত শক্তি মানে যেগুলো ধরো আছে আর কি, চলছে, হ্যাঁ, এবং যে শক্তি উৎসগুলি চিরদিন ধরে ব্যবহার হচ্ছে, অলরেডি ব্যবহার হচ্ছে, যেগুলো আমরা ব্যবহার করছি, এই শক্তি উৎসগুলোর, হ্যাঁ, ভাণ্ডার বর্তমানে নিঃশেষ হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানিগুলোকে চিরাচরিত বলা হচ্ছে। অনবীকরণ মানে কি, যেগুলোকে পুনরায় ব্যবহার করা যাবে না, নন রিনিউয়েবল, ইংরেজি ওয়ার্ডটা দেখো, নন রিনিউয়েবল। রিনিউ করা মানে পুনরায় ব্যবহার করা, তো নন রিনিউয়েবল মানে যেটাকে আবার ব্যবহার করা হবে না। মানে তুমি ধরো কাঠ পোড়ালে, কাঠ পুড়িয়ে কয়লা হয়ে গেল, তাহলে কয়লা হয়ে গিয়ে আবার সেটাকে কি ব্যবহার করা যাবে না? তাহলে একবার পুড়ে গেলে সেটা শেষ, সেই জন্য এটাকে বলা হচ্ছে অনবীকরণযোগ্য। কিন্তু বিকল্পগুলো কী হবে, এগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, আর এটা অচিরাচরিত মানে এগুলো এখনও ব্যবহারে আসেনি সেভাবে, ঠিক আছে। তাহলে নবীকরণযোগ্য মানে কি, বারবার ব্যবহার করা যাবে, ঠিক আছে। তাহলে যেমন সোলার সেল যেগুলো আছে, সূর্যের তাপ ব্যবহার করে কারেন্ট তৈরি হয়, সেটা তুমি বারবার কিন্তু ব্যবহার করতে পারবে, ঠিক আছে, এটা বলতে চাইছি। তো পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস কী কী আছে?
আমার কাছে অনেক আছে, যেমন ধরো সৌরশক্তি, বায়ুশক্তি, তাপশক্তি, অনেক কটা আছে। এখানে তোমাদের ভাগগুলো আছে, দেখাচ্ছি তোমাকে। তো পুনর্নবীকরণযোগ্য বা অচিরাচরিত শক্তির একটা উৎস এখানে বলা আছে, দেখো উদাহরণগুলো দেওয়া আছে, এটাও পড়তে হবে। হ্যাঁ, রিনিউয়েবল এনার্জির পুনর্নবীকরণযোগ্য শক্তির বা অচিরাচরিত শক্তির উদাহরণ কি, ঠিক আছে? এই উদাহরণটা হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, তাপশক্তি, এগুলো উদাহরণ চাইবে। আর এখানে সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা এটা দেখিয়েছে। সুবিধা একটা কি, অফুরন্ত, পুনর্নবীকরণ, মানে বারবার ব্যবহার করা যাবে, পুনর্নবীকরণ যোগ্য। দেখো বারবার ব্যবহার করার ফলে শক্তির ভাণ্ডার ফুরাবে না। সূর্য শক্তি কি ফুরাবে? না, ফুরাবে না। সূর্য শক্তি অফুরন্ত। তারপর এটার ব্যবহারে পরিবেশের কোনো দূষণ হবে না, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। কি বুঝলাম কথাটা? তাই এটা ব্যবহারের সুবিধা বললাম। অসুবিধা বলতে গেলে এখানে কিছু অসুবিধা নেই, সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই। এখন অসুবিধা যেটুকু আছে সেটুকু হচ্ছে প্রযুক্তিগত, মানে এখন সোলার সেলটা আমি কেন কিনছি না, আমার বাড়িতে তোমার বাড়িতে কেন নেই? কারণ আমাদের একটা ভয় আছে যে ওটা হয়তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বেশি দাম দিয়ে কিনলাম, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করলাম, কিন্তু প্লেটটা হয়তো 2-3 বছর পর নষ্ট হয়ে গেল। তো সোলার প্লেট যদি প্রথমত দামটা কমাতে হবে, হ্যাঁ, তারপরে কি যে এটার আরও বেশি যদি টেকসই হয়, মানে একবার কিনলাম 10 বছর চলে গেল, হ্যাঁ, সেখান থেকে আমরা অনেক শক্তি পাচ্ছি, আমার কারেন্টের বিল দিতেই হচ্ছে না, আমার নিজের বাড়িতেই শক্তি তৈরি হচ্ছে, সেই জিনিসগুলোর কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আর একটা সূর্যের শক্তিকে ব্যবহার করার একটা উপায় বলছি, সেটা হচ্ছে সোলার কুকার। সোলার কুকারের কথা এখানে আছে। সোলার কুকারের কী হয়, রান্নাবান্না হবে, সূর্যের তাপকে ব্যবহার করে হবে। এটা একটা সেই সোলার কুকারের যন্ত্র। এখানে একটা কাঁচ থাকে এবং এখানে গ্রিন হাউস প্রভাবকে ব্যবহার করে। এখানে একটা কোশ্চেন থাকে সোলার কুকারে, হ্যাঁ, এখানে আমি দেখো এটা দাগ দিইনি, এটা জাস্ট বলতে চেয়েছি। এখানে একটাই প্রশ্ন আসে, সোলার কুকারে হ্যাঁ কী পদ্ধতি ব্যবহার করা হয়। এটা হচ্ছে তোমার গ্রিন হাউস প্রভাবকে ব্যবহার করা হয়। হ্যাঁ, কাঁচ ব্যবহার করা হয়। ক্ষেত্রে কাঁচ কী করে, তাপকে সঞ্চয় করে রাখতে পারে। তো এটা গ্রিন হাউস প্রভাবকে ব্যবহার করে এটা করা হয়। এটা পড়ার দরকার নেই, এমনি জাস্ট গ্রিন হাউস প্রভাবকে ব্যবহার করা হয় সেটা লিখলেই হবে। সোলার কুকার, সোলার ওয়াটার হিটার, এগুলো সব সূর্যের তাপ থেকে হয়। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাই এগুলো আমরা দাগ দিইনি। তো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। যেমন ধরো এখানে আছে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন হয়, টারবাইন কোন যন্ত্র ব্যবহার করা হয়, টারবাইন যন্ত্র ব্যবহার করা হয়, এটুকু পড়তে হবে। হ্যাঁ, এটা খুব একটা দরকার নেই। হ্যাঁ, এখানে দরকার হচ্ছে এইটা যে বায়ুশক্তিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? তো এখানে বায়ুর গতিশক্তি বা যান্ত্রিক শক্তি বলতে পারো কিসে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি বা গতিশক্তি, মানে বাতাসের মধ্যে কী থাকে, গতি থাকে, সেই গতিশক্তিটা কিসে রূপান্তরিত হয়, কারেন্টে রূপান্তরিত হয়। তাহলে এই তোমার বায়ুর গতিশক্তি থেকে বৈদ্যুতিক শক্তি তৈরি হয়। রূপান্তরণটা পড়ে রাখবে টারবাইন যন্ত্রের সাহায্যে, ঠিক আছে? এটা মনে থাকবে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা ঘুরে, তোমরা ইউটিউবে চালিয়েও দেখতে পারো যে উইন্ড মিল কেমন হয়। তো উইন্ড মিল এরকম হয়, ঘুরে, অনেক বড় পাখা হয়। তা বাতাস গেলে বাতাস প্রবাহের কারণে বাতাসের গতিশক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ব্যবহার আমি লিখিনি, এটাও দাগ দিইনি, সুবিধা অসুবিধাও দাগ দিইনি। আর এখানে জোয়ার ভাটাতে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটাও আমরা জোয়ার ভাটাতে তোমার সমুদ্রের যে স্রোত, সেখানে যে গতিশক্তি আছে সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় জোয়ার ভাটাতে। হ্যাঁ, জোয়ার ভাটার মাধ্যমে আমরা টারবাইন ব্যবহার করি। হ্যাঁ, মানে জোয়ারের সময় জলটা সামনে চলে আসলো, আবার ওখানে একটা টারবাইন থাকছে, ঘুরছে। হ্যাঁ, আবার পেছনে গেলেও টারবাইনটা ঘুরছে। টারবাইন ঘুরলেই কারেন্ট তৈরি হবে। তাহলে জলের গতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ভূতাপ শক্তি, একবার মনে হয় মাধ্যমিকেও এসেছিল ভূতাপ শক্তিটা। তো ভূতাপ শক্তি এখানে দেখি, দাঁড়াও, ভূতাপ শক্তিটা অ্যাকচুয়ালি এখানে একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে ভূতাপ শক্তি কি
জীবাশ্ম জ্বালানির শক্তির মধ্যে পড়ে? তো না, ভূতাপ শক্তিটা অ্যাকচুয়ালি পৃথিবীর নিচে শিলাস্তর তো গরম, উষ্ণতা বেশি, সেই শিলাস্তরের যত নিচে যাবে পৃথিবীর তত গরম হবে। তো সেই শিলাস্তরের যে উষ্ণতা তাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, তোমার কারেন্ট তৈরি করতে পারি ভেতরের পৃথিবীর ভেতরের তাপকে ব্যবহার করে, এটাই বলেছে এখানে। আমার যেটা ভূতাপ শক্তিটা পড়ে রেখো, হ্যাঁ, কারণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা, যে কীভাবে তৈরি হয় সেটা এখানে লেখা আছে। ভূতাপ শক্তি কীভাবে তৈরি হয় সেটা লেখা আছে, এই দেখো এখানে লেখা যায় লাভা উদ্গীরণের সময় ভূগর্ভ থেকে নির্গত ম্যাগমা বেশিরভাগ অংশ এত কিলোমিটারের মধ্যে শিলাস্তরে ফাঁকে আটকে থাকে। তাহলে ম্যাগমা ওঠে আমরা জানি, ভূগোলে পড়েছি, হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র থেকে বা কেন্দ্রের কাছাকাছি স্তরগুলো থেকে ম্যাগমা ওঠে এবং ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার 5 থেকে 20 কিলোমিটারের মধ্যে গভীরে শিলাস্তরে আটকে যায়। সেই হিটটা আমরা ব্যবহার করতে পারি কারেন্ট তৈরির ক্ষেত্রে, সেটা কিন্তু করা হয় অলরেডি। এখানে একটা তোমার ছবিও দেওয়া হয়েছে, দেখো এই যে ম্যাগমা, এখানে ম্যাগমাটা এই জায়গায় সঞ্চিত হয়ে আছে। এবার কি করা হয়, এখানে জলের প্রবাহ, গরম জলের প্রবাহ যায় নিচে, জল কি হয়, হিট হলেই প্রচণ্ড এখানে উষ্ণতা কিন্তু, হ্যাঁ, কয়েক হাজার ডিগ্রি টেম্পারেচার এখানে, সেই তাপমাত্রায় জল বাষ্প হয়ে স্টিম মানে বাষ্প হয়ে খুব দ্রুত বেরিয়ে আসে। তখন ওই পথে টারবাইনটা রাখা হয়, ঠিক আছে। তো টারবাইনটা স্টিমের পথে রাখলে স্টিমের গতির কারণে, হ্যাঁ, বাষ্পের গতির কারণে এটা ঘুরতে থাকে এবং কারেন্ট তৈরি হয়। এবং এখানে একটা তোমার ছবিও দেওয়া আছে যেখানে এরকম তৈরি হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি, সেটা বায়োমাসের শক্তি। বায়োমাসের শক্তি কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এখানে বায়োমাস শক্তি যেগুলো হয়, যে বায়োমাস কী, হ্যাঁ, বায়োমাস কী সেটা এখানে আছে, যে বিভিন্ন মরা পচা, হ্যাঁ, গলা জিনিস থেকে কি হয়, তো মলমূত্র, প্রাণীদের মলমূত্র, দেহাবশেষ, এসব থেকে বিভিন্ন যে আমাদের দেহের যে কার্বনজনিত যে জৈব যৌগগুলো রয়েছে সেগুলোকে বলা হয় বায়োমাস, মানে পচা জিনিস আর কি, ঠিক আছে। আগেকার দিনে গোবর গ্যাসের কথা হয়তো শুনেছো, গোবরকে এক জায়গায় সঞ্চিত করা হতো, সেই গোবর থেকেই একটা গ্যাস তৈরি হতো, মিথেন গ্যাস তৈরি হতো। তো এটা মরা পচা দেহাবশেষ বা মলমূত্র এগুলো একসাথে করলেই সেটা হচ্ছে তোমার বর্জ্য যেটা হচ্ছে, দেখো আমরা এখানে কি যে বর্জ্যটা আমরা ফেলে দিচ্ছি, সেটাকে যদি আমরা সঞ্চয় করি ঠিক জায়গায়, তো সেখান থেকে একটা গ্যাস তৈরি করা সম্ভব, যেটা আমাদের রান্নার কাজে লাগবে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সোর্স হতে পারে, হ্যাঁ, গ্যাস তৈরির ক্ষেত্রে। তো এটা বায়োমাস কি, এটা পড়ে রাখলেই হবে। আর এখানে একটা জিনিস পড়তে হবে, যে কোন ব্যাকটেরিয়ার যে প্রভাবটা রয়েছে সেটা পড়তে হবে এখানে, যে কোন ব্যাকটেরিয়া করে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই কাজটা করে। শুধু কীভাবে করে সেটা দরকার নেই, কোন প্রশ্ন আসবে যে কোন ব্যাকটেরিয়া বায়োমাসকে বায়ো গ্যাসে রূপান্তরিত করে। তো এখানে লেখা আছে, যেসব ব্যাকটেরিয়াগুলো বায়ুর অনুপস্থিতিতে বায়োমাসকে বিয়োজন করে মিথেন গ্যাসে রূপান্তরিত করে তাকে মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়। তো মিথানোজেনিক, মিথেন থেকে এসেছে, মিথেন গ্যাস তৈরি হচ্ছে। আর জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া, বিয়োজন করে নতুনভাবে তৈরি হওয়া। যেহেতু মিথেন গ্যাস তৈরি হচ্ছে, তাই কোনো একটা ব্যাকটেরিয়ার কারণে, তাহলে ব্যাকটেরিয়া কি করছে, ব্যাকটেরিয়া বায়োমাসকে কি করছে, ভাঙছে, ভেঙে মিথেন গ্যাস তৈরি করছে। তাহলে মিথেন গ্যাস তৈরি হওয়াকে বলা হয় জেনেসিস অফ মিথেন। তাই মিথানোজেনিক, মিথেন গ্যাস তৈরি হচ্ছে, তাই মিথানোজেনিক ব্যাকটেরিয়া তারাই যারা মিথেন গ্যাস তৈরি করে বায়োমাস থেকে। তো এরকম কয়েকটা উদাহরণ রয়েছে, মিথানোকক্কাস, হ্যাঁ, মিথানো ব্যাকটেরিয়া, এরা হচ্ছে তোমার মিথানোজেনিক ব্যাকটেরিয়ার এক্সাম্পল। তো মেনলি মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাজ কি সেটাই আসে, এর উদাহরণ হিসেবে একটা দুটো এখানে আছে, সেটাও আমরা একটু জেনে যাব যদি ভালো আমাদের জায়গাটা স্ট্রং করতে হয়। বায়ো মাসের ব্যবহার এখানে আর কিছু দরকার নেই, হ্যাঁ। এই অসুবিধা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, এখানে অসুবিধার কথা বলা আছে, হ্যাঁ, অসুবিধা একটা আছে যে এটাও পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়।
এবার চলে যাচ্ছি বায়োফুয়েল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বায়োফুয়েল দাগ দেওয়া আছে এটা আমার। বায়োফুয়েল বলতে কি বোঝায়, উদাহরণ কি, বায়োফুয়েল এটা ওটার ব্যবহার কি। বায়োফুয়েল হচ্ছে যে জ্বালানি বায়োমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে বলা হয় বায়োফুয়েল। মেনলি বায়োফুয়েল হচ্ছে পেট্রোল আর ইথানলের মিক্সচার। তো যেমন বায়ো ইথানল বর্তমানে, হ্যাঁ, এখন যে পেট্রোল পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে E10 বা E20 পেট্রোল। এটাও কিন্তু বায়ো ফুয়েলের মধ্যে পড়ছে। এখানে কি করা হয়, পেট্রোলের সঙ্গে E20-তে ই ফর ইথানল 20 মানে 20%। তো পেট্রোলের সঙ্গে 20% ইথানল হচ্ছে ইথাইল অ্যালকোহল। হ্যাঁ, মদটাতে ব্যবহার হয় না, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ওটা তোমার ওই আখ থেকে ভুট্টাকে এগুলোকে পচিয়ে, হ্যাঁ, অ্যালকোহল তৈরি করা হয়। সেই অ্যালকোহলকে মেশানো হয় পেট্রোলের সঙ্গে, দিয়ে তোমার বায়োফুয়েল তৈরি করা হয়। বায়োমাস থেকে যে ফুয়েল তৈরি করা হয় তাকে বায়োফুয়েল বলা হয়। তুমি টেক্সট বুক থেকে পড়বে বায়োফুয়েল বলতে কি বোঝায়, এর এক্সাম্পলটা মানে প্রশ্নটা বলে দিচ্ছি, উত্তরটা তোমরা অবশ্যই রেডি করে নেবে। বায়োফুয়েল এর উপাদান, বায়োফুয়েল মানে কী থাকে, এখানে ইথাইল অ্যালকোহল, পেট্রোল থাকে, এটা বলতে চেয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আরেকটা আসে এখানে তরল বায়োফুয়েলের উদাহরণ। ঠিক আছে, তো তরল বায়োফুয়েল কী আছে এখানে, বায়ো ইথানল আর বায়ো ডিজেল। ঠিক আছে, বায়ো ইথানল মানে হচ্ছে তোমার পেট্রোল আর ইথানলের মিক্সচার, এটা বায়ো ইথানল। আর এখানে ডিজেল আর ইথানলের মিক্সচার। এটা বায়ো ইথানলকে গ্যাসোলিন সাথে, গ্যাসোলিন পেট্রোল বলছে, সাথে মিশিয়ে এটা বলা হচ্ছে। তো ইথানলকে পেট্রোলের সঙ্গে মিশালে বায়ো ইথানল হচ্ছে। ঠিক আছে, তো বায়োফুয়েল হচ্ছে আর কি। তো বায়োফুয়েলটা তৈরি হচ্ছে ইথানলকে তোমার পেট্রোলের সঙ্গে মিশিয়ে। তাহলে বায়োফুয়েল, তরল বায়োফুয়েলের উদাহরণ হিসেবে তোমার এখানে কি থাকবে, গ্যাসোলিনের সঙ্গে গ্যাসোলিন মানে হচ্ছে পেট্রোল, গ্যাসোলিনের সঙ্গে ইথাইল অ্যালকোহলকে মেশানো হচ্ছে। এবার পাওয়ার অ্যালকোহল রয়েছে। পাওয়ার অ্যালকোহলের কথা আছে, ইথাইল অ্যালকোহল মেশালে তোমার 20%, যেটা বলছিলাম 20% ইথাইল অ্যালকোহল এবং 80% হচ্ছে পেট্রোল মেশালে তাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল বলা হচ্ছে। বর্তমানে যেটা E20 পেট্রোলের কথা বলা হয়েছে। এবার চলে এসো আর একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিথেন হাইড্রেট। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। এ দেখো 18 সালে এসেছে। মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট হচ্ছে যেটা কেলাসিত কঠিন অবস্থা, যেটা তোমার মাটির নিচে যাওয়া থাকে, সমুদ্রের নিচে কি হয়, যে মরা পচা, ধরো সমুদ্রে তো অনেক প্রাণী আছে, মাছ এটা ওটা আছে, তার বড় বড় তোমার তিমি মাছ এটা ওটা, এরা মরা পচা গলা দেহটার নিচেই জমে। সেখানে তৈরি হয় কি, পচে তৈরি হয় বায়ো গ্যাস, অর্থাৎ মিথেন তৈরি হয়। মিথেনটা বেরিয়ে আসার আগেই সমুদ্রের তলদেশটা কেমন দেখাচ্ছে তোমাকে। মিথেন হাইড্রেটের যে ঘটনা সেটা হচ্ছে যে এটা ধরো সমুদ্রের তলদেশে কি হচ্ছে, এখানে সব মরা পচা জিনিস জমা হলো। এবার এখান থেকে তৈরি হয় মিথেন গ্যাস। এখানে মিথেন গ্যাস তৈরি হয়, মিথেন গ্যাস হচ্ছে CH4। এবার জলের এই যে প্রেশার এতটা বেশি, জলের যে চাপ এতটা বেশি এবং এখানে তাপমাত্রা কম, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, কম তাপমাত্রা আর উচ্চ চাপ, কম তাপমাত্রা উচ্চ চাপে এই গ্যাসটা বাইরে আসার আগেই এখানে, হ্যাঁ, তোমার জলের সঙ্গে যুক্ত হয়ে কেলাস বা কঠিন আকারে এখানে জমা হয়ে যায়। উঠে আসতে পারে না, গ্যাস তো উপরে উঠবে, কিন্তু এতই ঠান্ডা যে সঙ্গে সঙ্গে তরল হয়ে জমে কঠিন হয়ে যায়, উচ্চ চাপ আর ঠান্ডার। তো সেটাই হচ্ছে মিথেন হাইড্রেট। ঠিক আছে, তো মিথেন হাইড্রেটের যে সংকেত সেটা তোমরা দেখতে পাচ্ছ কি, মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে এইটা, 4 অণু মিথেন আর 23 অণু জল মিলে তৈরি হচ্ছে মিথেন হাইড্রেট। ঠিক আছে, এইটা।
তা এই রাসায়নিক সংকেত এবং কেলাসের মধ্যে তৈরি হয়, এটা টেক্সট বুক থেকে পড়ে নেবে ভালো করে, যেহেতু মাধ্যমিক এসেছে। মিথেন হাইড্রেট কি? হ্যাঁ, এটা কেলাসিত অবস্থা, যেটা সমুদ্রের পাললিক শিলার নিচে বা সমুদ্রের তলদেশে উচ্চ চাপে আর নিম্ন উষ্ণতায়, ওয়ার্ডটা ব্যবহার করবে, উচ্চ চাপে নিম্ন উষ্ণতায় মিথেন গ্যাস কেলাসিত জলের সঙ্গে যুক্ত হয়ে কেলাসের আকার ধারণ করে, একে মিথেন হাইড্রেট বলে। এর সংকেত হচ্ছে 4CH423NH2O, এটা লিখে দিলেই হবে। এই সংজ্ঞাটা থেকে বইয়ের সংজ্ঞাটা বেশি ভালো আছে। মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়? মেরু প্রদেশে, এসব দরকার নেই, শুধু মিথেন হাইড্রেট কি হ্যাঁ এটাকে বললেই হবে। আর একটা আছে এখানে, মিথেন হাইড্রেটকে ফায়ার আইসও বলা হয়। ফায়ার মানে হচ্ছে আগুন, আইস মানে হচ্ছে বরফ। তো মিথেন হাইড্রেট জলের সঙ্গে যুক্ত হয়ে বরফের মতো আকার ধারণ করে, দেখতে যেন তোর মনে হয় বরফ, কিন্তু ওতে আগুন জ্বালালেই আগুন জ্বলতে শুরু করে, যেন বরফে যেন আগুন লেগে গিয়েছে এরকম মনে হবে, কিন্তু ওটা তো বরফ নয়, জল এবং মিথেনের মিক্সচার, ওটা মানে বরফের মতো, কারণ জল আছে তো তাই। কিন্তু বরফ বলতে পারো একদিক থেকে, কারণ জল আছে, 23 অণু জল আছে, 4 অণু মিথেনের সঙ্গে 23 অণু জল আছে, তো বরফ আছে, বরফের ফাঁকে ফাঁকে যেন মিথেন গ্যাস আছে। এর বরফটা মধ্যে মিথেন গ্যাস আছে, তুমি যখনই আগুন লাগাবে তখন কী হবে? আগুন লাগালে হিট হবে, হিট হলে মিথেন গ্যাসটা কী হবে? ওই কেলাস থেকে বাইরে চলে আসবে। আর মিথেন গ্যাস কি? দাহ্য, এমনি গ্যাসের মতো, ঠিক আছে, এমনি বাড়িতে যে গ্যাসটা আছে তার সেরকম দাহ্য। ফলে কী হবে? যখনই তুমি আগুন লাগাবে মিথেন গ্যাস বেরিয়ে এসে মিথেন গ্যাসে আগুন লাগবে। সেই মিথেন গ্যাস যখন পুড়বে, সেই তাপ থেকে অন্যান্য যে মিথেন গ্যাস কেলাসের মধ্যে আছে সেটাও কিন্তু পুড়তে থাকবে, ফলে মনে হবে যেন বরফটা জ্বলছে। তো বরফটা জ্বলছে তার কারণ, যত জ্বলছে তত মিথেন গ্যাস গলে যাচ্ছে, মিথেন গ্যাস বেরিয়ে আসছে এবং আগুন লাগছে, তাই বলা হয় ফায়ার আইস, অর্থাৎ যে বরফে যেন আগুন লেগে আছে। তো এইটার কারণ ওইটাই এখানে বলেছে, দেখো, জলের অণুর সমন্বয়ে গঠিত হয় মিথেন, বরফ সদৃশ এটা কেলাস, এর মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আবদ্ধ থাকে, ঠিক আছে, বরফ সদৃশ কেলাসের মধ্যে মিথেন গ্যাস। তাহলে মিথেন গ্যাস দাহ্য, মানে সহজে পুড়তে থাকে, হাওয়ায় যখন জ্বালানো হয় তখন মিথেন হাইড্রেট কেলাস আগুনে সংস্পর্শে আসলেই জ্বলতে থাকে। মিথেন গ্যাস নিষ্কাশনের পদ্ধতিটা পড়ে রাখবে, এটা মাধ্যমিকের জন্য এটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ নয়, তবুও আমি এটা রিকমেন্ড করছি, একবার পড়ে রাখবে, যেটাকে কিভাবে আমরা মিথেন গ্যাসটা সংগ্রহ করি মিথেন হাইড্রেট থেকে। তো মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করলে বেরিয়ে চলে আসে, হ্যাঁ, এটা বলা হচ্ছে রাসায়নিকভাবে বিভিন্ন হাইড্রেটকে বিনষ্ট করে এটা। তো এই একটা দুটো পয়েন্ট পড়ে রাখবে, তাহলেই হবে। দেখো, প্রথমটা 3 নম্বরটা, উত্তপ্ত করে আর কেলাসের চাপ কমিয়ে এবং উষ্ণতা বাড়িয়ে তুমি মিথেন হাইড্রেটকে মুক্ত করতে পারো। আচ্ছা, এটা আর কিছু এখানে চাপ দিচ্ছে না তোমাদের। এখানে এই প্রশ্নটা আছে, গুরুত্ব কি? গুরুত্ব এখন আপাতত থাক, এটার আলোচনা করছি না, আমরা চলে যাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, এমসিকিউ। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তাপন মূল্য। তাপন মূল্য মানে হচ্ছে কোনো একটা জ্বালানিকে যদি আমরা পোড়াই, তাহলে পোড়ানোর পর কি তৈরি হয়? তাপ তৈরি হয়। তো ধরো পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি সবই 1 কেজি করে নিলে, ঠিক আছে, 1 কেজি পেট্রোল, 1 কেজি ডিজেল, 1 কেজি কেরোসিন নিলে, 1 কেজি এলপিজি নিলে, 1 কেজি সিএনজি নিলে, তাদেরকে পোড়ালে এবং দেখতে পাবো কোনটায় বেশি তোমার তাপ উৎপন্ন হচ্ছে। যেটাতে বেশি তাপ উৎপন্ন হবে তার তাপন মূল্য, ক্যালোরি ভ্যালু বেশি বলে ধরা হবে। তো সেই হিসেবে একটা আমাদের টেক্সট বুকেও আছে, আমাদের একটা লিস্ট করা আছে। তো এখানে আছে, প্রথম প্রশ্ন আছে, পেট্রোল, কেরোসিন, ডিজেল, এলপিজির মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? অবভিয়াসলি এলপিজির। আর একটা আছে, এখানে একটা ক্রম আছে, ক্রম একই প্রশ্ন কিন্তু ক্রম দিয়ে আছে। তো এখানে তোমার ক্রমটা পড়ে নাও, এখানে কয়লা, ডিজেল, হাইড্রোজেন, এলপিজি। হাইড্রোজেন বেশি হবে, তাহলে এখানে এলপিজি থেকে হাইড্রোজেন বেশি হবে, এটা হবে না। কয়লা, হাইড্রোজেন সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। অপশান সি দেখি, কয়লা, ডিজেল, এলপিজি, হাইড্রোজেন। হাইড্রোজেন লাস্টে আছে, এই হাইড্রোজেনের এদিকে আছে এলপিজি, হ্যাঁ ঠিকই আছে, ডিজেল না, এলপিজিও বেশি, তাহলে অপশান সি তো উত্তর বলে দেওয়া আছে। তাহলে এখানেও হাইড্রোজেন লাস্টে আছে, কিন্তু এখানে এলপিজি আর ডিজেল এক্সচেঞ্জ হয়েছে, এলপিজি বেশি, ডিজেল কম, এটা উল্টো আছে, তাহলে এটাই হবে, ঠিক আছে।
এবার চলে যাচ্ছি পরের পাতাতে, আর বেশি নেই, আরেকটু আছে, হয়ে যাবে আমাদের। আচ্ছা দেখো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? এগুলো কি খুব দামি এটা ওটা নয়, এটা অনবীকরণযোগ্য, মানে এটাকে বারবার ব্যবহার করা যায় না। এটা একটা ব্যাপার যে আমরা জীবাশ্ম জ্বালানিকে রিইউজ করতে পারবো না, যে এটা পুড়ে গেল মানে শেষ হয়ে গেল, তাই এটাকে বলা হচ্ছে অনবীকরণযোগ্য। প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয়, কয়লা জীবাশ্ম জ্বালানি অবশ্যই, ডিজেল অবশ্যই, পেট্রোল অবশ্যই, সৌরশক্তি। তো সৌরশক্তি সঠিক উত্তর। স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় বর্তমানের উন্নতি, ভবিষ্যতের উন্নতি, বর্তমানকে সুরক্ষিত রেখে ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি। দ্যাট ইজ দ্য সলিউশন। তাহলে স্থিতিশীল উন্নয়ন মানে আজকে ভালোভাবে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, সেটা নয়, কিন্তু আজকেও ভালোভাবে খাওয়া দাওয়া করবো এবং ভবিষ্যতেও আমি কালকের দিনটাকে আমি সুরক্ষিত করব, সেটা। তো ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবো এবং বর্তমানে উন্নতি করবো, এটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়নের মূল বার্তা। এরপর দেখো 8এরটা দাগ দিয়েছি, বায়োফুয়েলের মূল উপাদান কি? এটা ইথানল, অবভিয়াসলি, ইথাইল অ্যালকোহল। তারপরে 11টা দাগ দিয়েছি, সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় কোথায়? সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ফটোভোল্টিক সেলে। ঠিক আছে, ফটোভোল্টিক সেলটা কি? যে সোলার সেল বললাম সেটাই হচ্ছে ভোল্টাইক সেল। তো ফটোভোল্টাইক সেল কী হয়? সূর্যের আলো পড়ছে, যেমন এখানে যেমন দেখতে পাচ্ছ যে আমার খাতাতে সূর্যের আলো পড়ছে, তো এখানে যদি ফটোভোল্টাইক সেল হতো তাহলে ওখানে কী হতো? ইলেকট্রন তৈরি হতো। ইলেকট্রন তৈরি হয়ে ইলেকট্রনটাকে আমরা একটা বিশেষ পদ্ধতিতে ব্যাটারির মধ্যে নিতে পারি, হ্যাঁ, তাহলে অর্থাৎ একটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। তাহলে লাইট কিসে রূপান্তরিত হয়? কারেন্টে রূপান্তরিত হয়, সেটাই বলেছে। সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় কোথায়? সোলার সেল বা ফটোভোল্টাইক সেলে। তো সোলার সেলটাকেই আমরা কি বলি? ফটোভোল্টাইক। ফটো মানে আলো, ঠিক আছে, ফটোভোল্টাইক সেল। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, সিএনজি, হ্যাঁ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজি, প্রাকৃতিক গ্যাস। এলপিজি হয় একটা আর সিএনজি হয়, তো এটা সিএনজি। প্রাকৃতিক মানে ন্যাচারাল, হ্যাঁ, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। কোনটি জীবভর শক্তি নয়? ভূতাপ শক্তি। এটা লাভা থেকে লাভা মানে ম্যাগমা লাভা যেটা বলছি আর কি, ম্যাগমা যেটা এটা অলরেডি তুমি বুঝতে পারছো যে এখানে জীবের কোনো ব্যাপার নেই, মানে ম্যাগমা যেগুলো রয়েছে আর কি, লাভা ম্যাগমা যেগুলো রয়েছে পৃথিবীর নিচে, হ্যাঁ, সেইটা উঠে আসে, সেটাকে আমরা সেই তাপটা ব্যবহার করি, তাহলে ভূতাপ শক্তি। গোবর বলো, কাঠ বলো, প্রাণীজ বর্জ্য বলো, এগুলো সবই কিন্তু জীবভর, তাই না? এবার চলে যাও 18 নম্বর, সৌরকোষ তৈরি হয় অর্ধপরিবাহী দিয়ে। অর্ধপরিবাহীটার নাম হচ্ছে সিলিকন, মনে রাখবে এটা সিলিকন, হ্যাঁ, সিলিকন থাকে। অর্ধপরিবাহীটা দুই ধরনের হয়, একটা জার্মেনিয়াম, একটা সিলিকন। আগে জার্মেনিয়াম প্রথম ব্যবহার হতো, তারপরে সিলিকন ব্যবহার করা হয়। সিলিকন সস্তা, হ্যাঁ, সিলিকনের অনেক ফ্যাসিলিটি রয়েছে। ওই সিলিকন পাওয়া যায় তোমার কাঁচ সিলিকন দিয়ে তৈরি, যেমন, ঠিক আছে, সিলিকন বালিতে পাওয়া যায়, সিলিকন অ্যাভেলেবল, সিলিকন পাওয়া যায়। নিচের কোনটি, তুমি হয়তো শুনবে আমেরিকা একটা শহর আছে, তার নাম হচ্ছে সিলিকন ভ্যালি, মানে ওখানে কি তৈরি হয়? সমস্ত অর্ধপরিবাহী তৈরি হয়, ঠিক আছে, সেমিকন্ডাক্টর তৈরি হয়, তাই সিলিকন ভ্যালি। নিচের কোনটি গ্রিনহাউস প্রভাবের নীতি প্রয়োগ করা হয়? নিচের কোনটিতে? প্রথমত হচ্ছে তোমার গ্রিনহাউস প্রভাব মানে হচ্ছে সোলার কুকার, এটাও আলোচনা করেছি। গ্রিনহাউস সোলার কুকার আলোচনা করছিলাম, সোলার কুকারে আমরা গ্রিনহাউস প্রভাব ব্যবহার করি। তারপর এখানে বায়ুর কি? এখানে যান্ত্রিক শক্তি আছে, এটা ঠিক আছে। যান্ত্রিক শক্তির মধ্যেই তোমার গতিশক্তি রয়েছে। যান্ত্রিক শক্তি দুটো ভাগ, গতিশক্তি আর স্থিতিশক্তি। তা যান্ত্রিক শক্তি স্যার বলেছেন, আবার আগের তো বলেন গতিশক্তি। যান্ত্রিক শক্তির দুটো ভাগ হচ্ছে, একটা গতিশক্তি, একটা স্থিতিশক্তি। তো যান্ত্রিক শক্তি আছে মানে গতিশক্তি থাকবে না, ঠিক আছে। তো যদি গতিশক্তি থাকে তো আমরা গতিশক্তি ঠিক দেবো। বায়ু কলে গতিশক্তি বা যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তো এটা বলা আছে। এখানে আরেকটা কি বলা আছে? জ্বালানির তাপন মূল্যের এশিয়া একক কি? জুল পার কেজি, হ্যাঁ, 1 কেজিতে কত জুল তৈরি হয়? জুল পার কেজি, তাপন মূল্যের এশিয়া একক, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটা। এরপরে আছে, এগুলো গুরুত্বপূর্ণ
সেরকমভাবে দেখছি না, আরেকটা জায়গায় দেখি। মিথানোজেনিক ব্যাকটেরিয়া আঠাশেরটা দেখো, মিথানোজেনিক ব্যাকটেরিয়া বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় তা হলো মিথেন গ্যাস। মিথেন হাইড্রেটের সংকেত, এটা তো আমরা এখনই পড়লাম, 4CH4 23H2, এটা কিন্তু ঠিকভাবে পড়তে হবে, খুব আসে পরীক্ষায় এটা। কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি জ্বালানি হিসেবে, এটা অবভিয়াসলি কোল বেড মিথেন বলে একটা কথা আছে তোমাদের, মিথেন গ্যাস, হ্যাঁ, CBM বোধ হয়, হ্যাঁ CM, অর্থাৎ কয়লা খনিতে জমে থাকে এটা মিথেন গ্যাস। 33-এটা দেখো, সূর্যালোকের কোন রশ্মি সোলার কুকার তৈরি করে? অবলোহিত রশ্মি। কেন? অবলোহিত মানে হচ্ছে হিট, তাপ মানে হচ্ছে অবলোহিত। এই যে আমার এখানে সূর্যের তাপটা আসছে, সূর্যের তাপে আলো আছে, আলো যেটা আমাদের দেখতে সাহায্য করে, ভিবজিওর, কিন্তু তাপটা কিন্তু দেখতে সাহায্য করে, তাপটা অনুভব দেয়, গরম অনুভবটা দেয়। তো সেটার আর একটা রশ্মি এর মধ্যেই আছে, সেটার নাম হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত। তো যেহেতু সোলার কুকারে কি আছে, গ্রিন হাউস এফেক্ট আছে, সেখানে তাপকেই ব্যবহার করা হয় যাতে তোমার তাপটা সঞ্চয় হয়। মানে যে কোনো কাঁচের ঘর ব্যবহার করা, মানে কাঁচ ব্যবহার করা হয়, যে কোনো কাঁচের ঘর দেখবি গরম হয়ে যায় বেশি, কারণ বাইরে থেকে তাপ ঢুকলে সেই তাপটা বেরোতে পারে না আর, ঠিক আছে, বাইরে থেকে যে আলো ফালো সব ঢুকছে সব বেরোতে পারে না, ভেতরে জমে যায়। তাহলে এখানে তোমার অবলোহিত রশ্মি হচ্ছে। বায়োফুয়েলের একটি উদাহরণ হচ্ছে, বায়োফুয়েল এখানে গোবর গ্যাস আমরা বলেছি, আগেকার দিনে তো গোবর গ্যাসই বলা হতো, আমরা এখন বলছি যে বায়ো ফুয়েল বলছি। তাই এখানে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, বায়োগ্যাস মানে হচ্ছে মিথেন। বায়োফুয়েলের মূল উপাদান আবার এখানে একই কথা বলা হয়েছে, ইথাইল অ্যালকোহল, আর কিছু এখানে কিন্তু নেই। এখানে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। দেখো এটা হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। জ্বালানির তাপমূল্যের একক কী? এটা লিখবে তাহলেই হবে। তারপর কয়লার একটি নমুনা তাপমূল্য এত বলতে গিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ, মাধ্যমিক এসেছে, দেখতেই পাচ্ছ, এটাও মাধ্যমিক এসেছে, এটাও মাধ্যমিক এসেছে। তাপমূল্যের একক আর এটা, মানে কোনো একটা বললো যে এর তাপমূল্য এত বলতে কী বোঝায়। এখানে কী দেখো, এটা পার কেজি আছে, তাই না? এখানে পার কেজি থাকা মানে প্রত্যেক 1 কেজিতে কত হবে, তার এখানে কত আছে, 30,000 তোমার আছে, 30,000 জুল পার কেজি, 30,000 জুল পার কেজি, ঠিক আছে। তো এই পার কেজি মানে 1 কেজিতে, 1 কেজি, হ্যাঁ, কয়লা হোক যেটা হোক, তাতে তাপ উৎপন্ন হবে 30,000 জুল, ঠিক আছে, বোঝা যায় কথাটা? তাহলে এরকম যেটা পার কেজি থাকবে সেটা 1 কেজিকে বোঝানো হচ্ছে। তাহলে প্রতি 1 কেজিকে সঠিকভাবে পূর্ণভাবে দহন করলে, এখানে বলা আছে যে 1 কেজি কয়লাকে দহন করলে এত জুল তাপ উৎপন্ন হবে, এটাই হচ্ছে এর মানে। এরপরে আছে কেরোসিন, কাঠ, কয়লা, হাইড্রোজেন, এদের মধ্যে কার তাপমূল্য সব থেকে বেশি? অবভিয়াসলি হাইড্রোজেন, তারপর এলপিজি, হ্যাঁ, তারপরে তোমার এখানে ডিজেল, তারপর হচ্ছে কয়লা, তারপরে হচ্ছে কাঠ, ঠিক আছে, এরকম এটা লেখা আছে এটা। তারপর এখানে আছে জীবাশ্ম জ্বালানির নাম, একটি উদাহরণ, অসংখ্য আছে, তার মধ্যে কয়লা, পেট্রোল, এখানে কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলো সবই। রান্নাতে যে সিলিন্ডার যে গ্যাস ব্যবহার করে তাকে হয় এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটাও কিন্তু পুরো নামটাও আসে, তরলীকৃত পেট্রোলিয়াম, তরলীকৃত মানে লিকুইফাইড, এল, পি ফর পেট্রোলিয়াম, জি ফর গ্যাস, ঠিক আছে। এটাতে মূল উপাদান কি? বিউটেন, ঠিক আছে, বিউটেন থাকে, হ্যাঁ, এলপিজিতে মূল থাকে বিউটেন, সিএনজিতে থাকে মিথেন, সিএনজি গ্যাসে। এলপিজির মূল উপাদান পরের প্রশ্নেই আছে, এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন, সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন। খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিক এসেছে। পরের প্রশ্নটা দেখো, 18তে এসেছে, কাঠ, কয়লা, ইথানল, হ্যাঁ, এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠ, কয়লা, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল। পেট্রোলটা কেন? যে কাঠ, কয়লা তো এ থেকে পাওয়া যায়, কাঠ, কয়লা কাঠ থেকে পাওয়া যায়, কাঠ
যদিও জীব থেকেই পাওয়া যাচ্ছে, প্রশ্নটা যাই হোক করছে। পেট্রোলটা হয়, যেহেতু পেট্রোল বলা আছে, পেট্রোল তো হবে, কারণ পেট্রোলটা কী হয়, জীবের মরা পচা দেহ থেকেই তৈরি হয়, তাই এটা কিন্তু পেট্রোলটাই সঠিক হবে। ইথানলটা কিন্তু কি হয়, জৈব যৌগ, কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, কারণ ইথানলটা তোমার পরে তৈরি করা হয়, হ্যাঁ তৈরি করা সম্ভব তোমার আখের রস থেকে বা জব থেকে, হ্যাঁ বা আটা থেকেও তৈরি করা যায় ইস্ট মিশিয়ে, ঠিক আছে। তাই পেট্রোলটা এখানে কিন্তু সঠিক উত্তর হবে। জীবাশ্ম জ্বালানি দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড। তারপরে আছে কি, চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য দূষণমুক্ত একটি শক্তির নাম হচ্ছে বায়ুশক্তি, হ্যাঁ। তারপরে তোমার এটা চিরাচরিত, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু তুমি যদি লিখে ফেলতে ওই সৌরশক্তি লিখতে, কিন্তু এটা অচিরাচরিত সৌরশক্তি। তা পুনর্নবীকরণযোগ্য শক্তি কিন্তু বায়ুশক্তি হবে, আবার সৌরশক্তিও হবে, কিন্তু চিরাচরিত নয়। চিরাচরিত মানে অলরেডি ব্যবহার শুরু হয়ে গিয়েছে, চিরাচরিত হচ্ছে বায়ুশক্তি, আর পুনর্নবীকরণযোগ্য অচিরাচরিত হচ্ছে সৌরশক্তি। পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। এখানে পুনর্নবীকরণযোগ্য চিরাচরিত, আর এখানে একটা প্রশ্ন আছে মোস্ট প্রবাবলি, এখানে পুনর্নবীকরণযোগ্য অচিরাচরিত, অচিরাচরিত দুটোই পুনর্নবীকরণযোগ্য, কিন্তু একটা চিরাচরিত বায়ুশক্তি, অচিরাচরিত হচ্ছে সৌরশক্তি, জলভাটার শক্তি। চিরাচরিত অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে জীবাশ্ম জ্বালানি, মানে ব্যবহার হচ্ছে চিরাচরিত, মানে অলরেডি আমরা সবাই ব্যবহার করছি, কিন্তু এটাকে পুনরায় ব্যবহার করা যাবে না, অনবীকরণযোগ্য। সেটা কি, কয়লা টয়লা সবই, কয়লা পেট্রোল ডিজেল এগুলো পুড়ে গেলে কি আর ব্যবহার করা যাবে না। তো এই তিনটে প্রশ্ন কনফিউজিং, তাই আমি তিনটে প্রশ্নের ব্যাপারে তোমাকে ভালো করে 15, 16, 17টা ভালো করে দেখবে, ঠিক আছে। ভিডিও পজ করে হোক, যেভাবে হোক দেখবে। তারপরে এখানে আছে জীবাশ্ম বিকল্প, এটা তো একাধিক আছে। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উদাহরণ দাও। সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি অসংখ্য হবে, মাধ্যমিক এসেছে। একটা উদাহরণ বলেছে, বিকল্প শক্তির একটা উদাহরণ বলেছে। আর এখানে গুরুত্বপূর্ণ কিছু দেখছি না। আর একটা আছে এখানে তোমার 22-এর প্রশ্নটা আছে, বিকল্প শক্তি উৎস, একই প্রশ্ন আসছে। সৌরশক্তি কোষে কোন অর্ধপরিবাহী করে? সিলিকন, অবভিয়াসলি আগেই বললাম, ঠিক আছে। এখানে অনেক প্রশ্ন আছে, হ্যাঁ শেষ হবে না, প্রশ্ন শেষ হবে না। উইন্ড মিল মানে বায়ুকলে কোন শক্তি কী উৎপন্ন হয়? তড়িৎ শক্তি উৎপন্ন হয়। স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার, হ্যাঁ এটা মাধ্যমিকে এসেছে, দেখতেই পাচ্ছ, তাই গুরুত্বপূর্ণ। বারংবার ব্যবহার করা সত্ত্বেও বায়ুশক্তির শেষ হয় না। স্থিতিশীল উন্নয়ন মানে আমি আবারও বলেছি কি, যে বারবার ব্যবহার করা যাবে, বর্তমানে কথা ভাবতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে। বর্তমানে উন্নয়ন হবে, ভবিষ্যতে উন্নয়ন হবে, অর্থাৎ ফুরাবে না, চলবে। তো এটা বায়ুশক্তি কথা বলেছে। বায়ুশক্তিকে বারবার কী হবে, এমন তো হবে না যে বাতাস প্রবাহ থেমে যাবে, সারা জীবন বাতাস প্রবাহিত হবে, অর্থাৎ বায়ু প্রবাহিত হলেই সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পাবো, এবং কোনো দূষণ নেই। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বায়ুশক্তিকে ব্যবহার করা। বাতাস গেলে বিভিন্ন দিকে, এই যে বায়ু কলটা ছিল না, এটা ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ দারুণ ব্যাপার। এখানে এটা এই যে যন্ত্রটা আছে, তো এই যন্ত্রটা তোমার যেদিকে বাতাস বয় সেদিকে ফ্যানটা ঘুরে যায়, এবং বাতাস যেদিক থেকে বইবে তোমার এই পাখাটা ঘুরবে, পাখাটা ঘুরলেই টারবাইন যন্ত্র কী করবে, তোমার কারেন্ট তৈরি করবে। এই হলো। আর এছাড়া এখানে আছে, এখানে বারবার রিপিট হচ্ছে একই কথা, বায়োমাসের মূল উপাদান হচ্ছে তোমার মিথেন গ্যাস। আর মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন বস্তুকে বিয়োজিত করে? মিথেন গ্যাসের উপাদান মিথানোজেনিক ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে। এই কথাগুলো কিন্তু বায়োমাসকে বিয়োজিত করে, বায়োমাসকে বায়োগ্যাসে রূপান্তরিত করে। বায়োগ্যাস মানে মিথেন, সেটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এটা হলো। এখানে আরও কিছু আছে, সিএমবি ফুল ফর্ম কোল বেড মিথেন, এটাও তোমাদের এতে আছে। কোল বেড মিথেনে কোন গ্যাস থাকে? মিথেন গ্যাস অলরেডি আলোচনা হয়েছে, মিথেন হাইড্রেটের সংকেত আলোচনা হয়েছে, তাহলে এগুলোই মোটামুটি আছে, আর সেরকম গুরুত্বপূর্ণ দেখছি না। এই জায়গাটা আজকে যেটা পড়ানো হলো, আজকে যেটা হলো, সেখান থেকে বেশি মাধ্যমিকে প্রশ্ন আসে এই জায়গাটা থেকে, অর্থাৎ বিকল্প শক্তির যে প্রশ্নগুলো দাগ দিলাম সেগুলো থেকেই বেশি পরিমাণে তোমার প্রশ্নটা আসে,
ঠিক আছে? তাই এই জায়গাটাতে কোনো প্রশ্ন বাদ দিবে না, যেগুলো দাগ দিয়েছি এগুলো থেকে কমন চলে আসবে, বুঝতে পারো তো? পরে আমি যে কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে করাবো, তখন দেখবি একই প্রশ্ন রিপিট হচ্ছে। তুমি এগুলো করো, তুমি দেখবে সব মোটামুটি তোমার কমনের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তো এখানে ভিডিওটা শেষ করলাম। পরের ভিডিও আমরা গ্যাসের আচরণ বা কেমিস্ট্রি কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেটা তোমরা জানাবে কি আলোচনা করা যাবে। তো এটা এখানেই শেষ হচ্ছে।